ফ্রান্সেরটা কিন্তু আসলে বাড়ছে। জিনেদিন জিদানের কারণে প্রথমবার যে চ্যাম্পিয়ন হলো, এরপরে কিন্তু একটা বড় গ্যাপ গিয়েছে। এরপরে 2018-তে এসে চ্যাম্পিয়ন হলো, 22-এ এরা ফাইনাল খেললো। এখনও কিন্তু আসলে ফাইনালের জন্য হট ফেভারিট হচ্ছে ফ্রান্স। আস্তে আস্তে বাড়ছে বলা যায়। এবং আমার মনে হয় এবার কিন্তু এক ধরনের প্রেডিকশন চলছে যে আবারও গত বিশ্বকাপের মতো ফ্রান্সের সঙ্গে কে জানে আর্জেন্টিনারও একটা ফাইট আমরা আরও একবার দেখতে পারি। যদিও লাস্ট ম্যাচটা আসলে কিছুটা আনফর্চুনেট ছিল আর্জেন্টিনার জন্য। দেখা যাক তারা সামলে উঠতে পারে কিনা। ফ্রান্সের কথা বলছিলাম, এমবাপ্পের কথা বলছিলাম। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে তারা মরক্কোর সাথে খেলবে। আমার মনে হয় মরক্কো এবং কানাডার ম্যাচ নিয়ে এবারে কথা বলার হাই টাইম। কেমন দেখলেন মরক্কোর খেলা আজকে? মরক্কোর খেলাও আজকে আসলে একটা লম্বা জার্নি, তো একটা ওয়ার্ল্ড কাপ জিততে হলে এবার 8টা ম্যাচ জিততে হবে এক একটা টিমকে আর কি, মানে ফ্ললেস খেলতে হবে। তো বড় জার্নিতে আসলে বড় দলগুলোর একটু খারাপ সময় আসে। প্যারাগুয়ে শুরুটা খুব ভালো করেছিল মরক্কোর সাথে। শুরুর 15 মিনিট যদি ধরেন আসলে কানাডা একটা দুইটা গোল কিন্তু কানাডা পেয়ে যেতে পারতো। হ্যাঁ, এতটাই প্রেশার দিয়েছে এবং ওই প্রেশারটা আসলে ওরা হয়তোবা আশাও করেনি যে আসলে কানাডার কাছ থেকে এরকমটা আসবে। ওরা একটু সময় নিয়েছে, সময় নিয়ে তারপরে গুছাতে ফার্স্ট হাফ শেষ হয়ে গেল এবং সেকেন্ড হাফে এসে কিন্তু 3টা গোল করেছে ওরা। সো মরক্কো আসলে নিজেদের অন্য একটা লেভেলে আসলে নিয়ে গিয়েছে। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি এবং ইন্টারেস্টিংলি এই ফ্রান্স আর মরক্কোর দেখা হয়েছিল কিন্তু সেমিফাইনালে লাস্ট ওয়ার্ল্ড কাপে। সো এটা মানে আরেকটা স্টেজ আগেই দেখা হয়ে যাচ্ছে, কোয়ার্টারে দেখা হয়ে যাচ্ছে কিন্তু এবার। এবং মরক্কোকে আমরা বলতেই পারি এবং বলা হচ্ছে আরো আগে থেকে যে এবারের শিরোপার ডার্ক হর্স মরক্কো কিনা। অফকোর্স কোনো সন্দেহ আছে কিনা এখানে? আমরা গত ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি এবং ওরা গত 4 বছরে আরো উন্নতি করেছে। একটা কনসার্নের ব্যাপার আছে, 22 মিনিটের দিকে হচ্ছে ইসমাইল সাইবারিকে কিন্তু তুলে নিতে হলো। ওর ইনজুরিটা আসলে একটু কনসার্ন, কারণ ও গ্রুপ স্টেজে 3টা ম্যাচেই গোল করেছে। সুতরাং ও ছিল মেইন গোল মেশিন ফর মরক্কো। সো এইখানে সময় আছে, তারপরেও 4-5 দিন সময় পাওয়া যাবে। আই হোপ ও ফেরত আসবে খুব ভালোভাবে। এটা খুব ভালো ম্যাচ হবে আমার মনে হয়। কোয়ার্টারে গিয়ে খুব স্বাভাবিকভাবে ম্যাচটা আরো অনেক বেশি দুর্দান্ত এবং এক্সাইটিং হয়ে যাওয়ার কথা, কারণ যে কোনো হট ফেভারিট একজন বাদ পড়ে যাচ্ছে, ইদার মরক্কো না হলে ফ্রান্স। এই ম্যাচটা আসলে কি হতে যাচ্ছে আমি জানি না। আপনার কি অবজারভেশন, যদি মরক্কো আটকে যায় ফ্রান্সের কাছে তাহলে কেন আটকে যেতে পারে? আর যদি আপসেট ম্যাচ হয়, ফ্রান্স আটকে গেল মরক্কোর কাছে, এবং যেটা সম্ভাবনাও কিন্তু অনেক বেশি, কারণ মরক্কো যেভাবে পারফরমেন্সটা দেখাচ্ছে সেখানে আমরা তাদের প্রতি আশা রাখতেই পারি। এখন মানে কার কোথায় কোন ব্যাপারগুলো আসলে খুব বেশি খেয়াল রাখা জরুরি? দেখেন, ফ্রান্স তো আসলে মানে এই ওয়ার্ল্ড কাপটা শুরু থেকেই খুব ফ্ললেস খেলছে। আপনার নর্মালি হচ্ছে টিমগুলো 3জন অ্যাটাকার নিয়ে খেলে, ওরা কিন্তু 4জন নিয়ে খেলছে। ওদের অ্যাটাকিং লাইন আসলে এই মুহূর্তে সেরা, এই ওয়ার্ল্ড কাপের সেরা, এবং র্যাঙ্কিংয়েও তারা এগিয়ে আছে। সামর্থ্য যদি বলেন, হেরিটেজ যদি বলেন, ফ্রান্স তো অনেক এগিয়ে। ওরা 3rd ওয়ার্ল্ড কাপের জন্য খেলছে। আর মেক্সিকো তো আসলে ডার্ক হর্স, যেটা আপনি বললেন যে সেভাবেই খেলছে। তারপরে আমার মনে হয় কি যে এই নকআউট স্টেজের ম্যাচগুলো আসলে এক্সাইটিং হয়ই, এবং প্রতিটা দলই কিন্তু আসলে তাদের সেরাটা দিয়েই চেষ্টা করে পরের ধাপে পৌঁছানোর। আমরা কেপ ভার্দের খেলা দেখলাম আর্জেন্টিনার সাথে, ওরা লাস্ট মিনিট পর্যন্ত কিন্তু লাস্ট মিনিট পর্যন্ত, এবং ওই জ্বর থেকে আমরা বোধহয় এখনো উঠতে পারিনি। আজকে বোধহয় এমবাপ্পে কতটা মুগ্ধ করেছে আপনাকে আমি জানি না, কিন্তু এমবাপ্পে বিশ্বকাপের শুরু থেকে মুগ্ধ করে যাচ্ছে। সুতরাং মরক্কো এবং ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল নিয়ে যেহেতু একটা প্রেডিকশনের জায়গায় আমরা চলে এসেছি, সুতরাং কি মনে হচ্ছে আসলে কার কোন বিষয়টা খুব বেশি ফেভারে কাজ করবে? না, এমবাপ্পে দেখেন, আপনার ওয়ার্ল্ড কাপ স্টেজ আসলেই কিন্তু এমবাপ্পে জ্বলে ওঠে। এটা ওর প্রথম ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখে আসছি। 2018-তে গোল করেছে অনেকগুলো, 22-এ তো সর্বোচ্চ গোল। 3টি বিশ্বকাপে আমরা যতটুকু আলোচনা করছিলাম যে 19টি গোল করে ফেলেছে এমবাপ্পে অলরেডি। মেসির চেয়ে 1 গোল কম আছে। তো এমবাপ্পে আসলে যতটা না ওর ফ্রান্সের জার্সিতে জ্বলে ওঠেন, ক্লাবেও প্রচুর গোল করেন, কিন্তু ওর গোলগুলো কিন্তু সেভাবে এফেক্টিভ হয় না। আমরা এই যে ও রিয়াল মাদ্রিদে খেলছে, আমরা কিন্তু সেভাবে দেখি না, কিন্তু আসলে ফ্রান্সের জার্সিতেও অন্যরকম। এবং ওর আরেকটা খুব ভালো দিক এইবারের ওয়ার্ল্ড কাপে দেখছি যে ও আসলে অ্যাজ এ ক্যাপ্টেন
একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে টিমটাকে। ওয়ার্ম আপের সময় আমরা দেখেছি ওয়ার্ম আপ করতে এবং করতে বেশ কম বয়সে কিন্তু নেতৃত্বের ব্যাপারটা ওনার মধ্যে দেখা রাইট যাচ্ছে। রাইট ২৭ বছর বয়স। এমবাপ্পে যেভাবে আগাচ্ছে আমার তো মনে হয় যে আরও ২-৩টা ওয়ার্ল্ড কাপ খেলবে এবং কোথায় গিয়ে Definitely. থামবে আসলে খুব ডিফিকাল্ট বলা। একটা বড় আশার জায়গা আসলে তৈরি হয়েছে এমবাপ্পে। যেমন Right. একটা জেনারেশনের পোস্টার বয়রা কিন্তু রিটায়ারমেন্টের দিকে এগোচ্ছেন Right, এবং right. এই ওয়ার্ল্ড কাপটা অনেকের জন্য স্পেশালি যারা গত ২০-৩০ বছর ধরে আসলে ফুটবলটাকে ভালোবাসেন তাদের জন্য বেশ আপসেটিং। কারণ অনেকেরই এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ। সেখানে নতুন পোস্টার বয়রা আসবেন, নতুন করে আরেকটা Right. জেনারেশন তৈরি হবেন, এটাই বোধহয় মেসি কিন্তু মানে এমবাপ্পে কিন্তু সবসময় মেসিকে সেরা মেনেই চলছে, কিন্তু আপনি দেখেন ও যেভাবে এগুচ্ছে ও অলরেডি ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোল করেছে এবং সামনের যতগুলো রেকর্ডস আছে খুব মানে ওকে দিয়ে আসলে সম্ভব অনেকগুলো রেকর্ড ভেঙে ফেলার। তো দেখেন ও বড় প্লেয়ার হতে গেলে কিন্তু আসলে হাম্বল হইতে হয়, ওর মধ্যে এই জিনিসটা আছে। ও মেসিকে সামনে রেখেই কিন্তু মেসিকে পেছনে ফেলার চেষ্টাটা করে যাচ্ছে প্রতিটা ওয়ার্ল্ড কাপে। সো এই মানে এই হার্ডলটা কিন্তু খুব এক্সাইটিং। মেসিকে কেউই আসলে সামনে না রাখার কোনো সুযোগ নেই এবং নেই, সকলেই সেটাই। এটা অ্যাডমিট করেছেন আসলে রাইট। যে এবং যেটা মেসি বললেন যে সেরাদের আসলে সেরা। মেসি, রোনালদো, লুকা মদ্রিচ চলে গেলেন এবং লুকা অবসরে। মদ্রিচেরও এটা হ্যাঁ লাস্ট বিশ্বকাপ ছিল। হ্যাঁ, তো এদের পরের স্টেজে এসে কিন্তু এই এমবাপ্পেই মহাতারকা হবে আর কি আমার মনে হয়। সেই আসলে আশা আমরা রাখছি।